पैसा खत्म हो गया, प्रोजेक्ट ही खत्म हो गया सर। ये हॉस्पिटल था तो प्रोजेक्ट खत्म हो गया सर। हाँ सर, तो आदमी को नौकरी देने का वो भी एक फंड बन गया। यहाँ सर आदमी की कमी नहीं है। 26 है सर, तो क्या 26 रेगुलर नहीं है सर? अरे भैया आदमी है कि नहीं काम, तो क्या फर्क पड़ता है देने का? एक सर बहुत अंदर बात कर आगे आइए। দিলাম তার 50 জন ছিল, এখনো যে 25 জন রয়েছে ওগুলো কোথায়? আপনি দিয়ে দেন 25। আমাদের এখানে তো আমরা রুম বলি না, রুম কতটা আমরা বলি মর্চুরি নেই। আমরা এখানে যারা ওয়ার্ড মাস্টার রুমে যারা এই বডিগুলো হ্যান্ডেল করছে, এখন প্রত্যেকটা শিফটে 2 জন করে আছে, 4 জন কমসে কম করতে হবে। এছাড়া এক্সস্টেড হয়ে যায়, এমনও আছে ঘুমিয়ে আছে 2 জন। তাদেরকে কিভাবে হায়ারিং করে? কিভাবে হায়ারিং করে? সুগারের মাধ্যমে হায়ারিংটা কিভাবে করেন? হায়ারিং কোথা থেকে করেন? এটাই 32 টাকা লাগে। ইঞ্জিনিয়ার কে এসি চালু থাকলে মেডিকেলি যে অসুবিধা আছে না। আপনি ফোন করেছিলেন যে এটা এসিটা বন্ধ করে দেওয়ার জন্য, মানে অ্যান্টি স্টুডেন্ট যখন ফার্স্ট রিপোর্টটা এসেছিল আপনাকে নাকি সেক্রেটারি ফোন করেছে, তখন আপনি আমাকে বলেছিলেন ও জামানা था এসি তো হয় না কোভিড। ঠিক আছে, তখন दोबारा चालू कर বলে তাহলে আমরা আবার চালু করে দেবো, নো প্রবলেম। क्या समझ लो वो এসিতে কি হয়? ইউ ডিসাইড। এই কনসার্ন আমরা তো প্রথমবার এসে, আমি যখন প্রথম মিটিং করেছিলাম আমার খেয়াল আছে যে যখন লকডাউনে শেষ তখন এসি বন্ধ বলে, কেন স্যার এসিতে একটু হবে। এরপরে তো সব এসি কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে না আমাদের। কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। আগে এখন করোনা না জিজ্ঞাসা করে আসে, আগে জিজ্ঞাসা করে আসতো। আগে আমরা কার সঙ্গে বলেছে কে বলেছে সব বের করতাম। আমি দেখলাম তো এখন আমার কাছে ওই সুধাংশু আমাদের এমএলএ এসছে, তো এসে আমার কাছেও কালকে পরশুদিন বসে গেল, তারপরে প্রশান্তার কাছে গেল, তাই না প্রশান্ত সঞ্জয় কে পাস তো আমাকে চেক করছে। এখন তো इसका कॉन्सेप्ट ইনফেক্টেড টু আসলে কন্টাক্ট তো আমরা আসছি প্রত্যেক দিন। এখন তো বলে লাভ নেই আর নট সিম্পটোমেটিক যারা আছে আমরা অলরেডি এক্সপোজ, তো সবাই এক্সপোজ। চালু করে দাও, স্টার্ট করে দাও। দেখুন স্যার, ডাক্তাররা চিকিৎসা করে যাচ্ছে, নার্সরা ইঞ্জেকশন দিয়ে যাচ্ছে, ওষুধ দিয়ে যাচ্ছে, 16 পরিষ্কার করছে, কিন্তু আমার একটা বয়স্ক লোক বিছানায় আছে, অনেক সময় বাথরুমে যেতে হচ্ছে, ওনাকে অ্যাসিস্ট করার জন্য স্যার আমাদের কিছু লাগবে লোক, মেবি ভলান্টিয়ার স্যার। আমরা আপনার কাছে বিশেষ করে দাবি ইয়ে করবো। আচ্ছা, মানে সঙ্গে তো আর অ্যাটেন্ডেন্ট থাকে না, অফিসিয়ালি আমরা করে দেবো, কিন্তু স্যার মানে মানে সমাজের থেকে আসতে হবে। ডাক্তার, নার্স বা সিকিউরিটি একসঙ্গে পারবে না এই জিনিসটা লড়তে। সমাজ যদি আসে স্যার, যদি আপনার আবেদনে যদি এনজিও থেকে আসে, মোস্ট ওয়েলকাম। এবং এটা না হলে আমরা কিন্তু যুদ্ধ জিতবো না স্যার। পার্টি অ্যালাউ না করে স্যার এদেরকে দিলে ভালো হবে। কেয়ার গিভার পার্টি হলে বেশি হয়ে যাবে। পার্টি এখন আমরা অ্যালাউ করছি, কারণ কিছু কিছু পেশেন্ট না পার্টি আলাদা করতে হবে উপায় নেই। না না, কেয়ার গিভার যদি দিতে পারেন কেউ এডুকেট দিতে পারছে, পার্টি দিয়ে দাও তাহলে পার্টির অসন্তোষ থাকে। না না, এখন পার্টি তো আমরা অ্যালাউ করছি, একজন একজন করে অ্যালাউ করছি। দিলে স্যার একে দিলে একটা পার্টি দিলে ये ভলেন্টিয়ার আমি ব্যবস্থা করে দেব না, क्या आपको रखे जी मैं স্যার। আমরা যদি স্যার এখন যদি কেয়ার গিভার মানে আমরা স্যার উই ওয়ান্ট অ্যাকচুয়ালি ইউর অ্যাডভাইস অলসো স্যার। মানে আমরা এই জায়গাটা আমাদের নতুন জায়গা, উই ডু নট নো অ্যাকচুয়ালি হাউ টু ডু ইট স্যার। আমরা দেখেছি যে মোস্ট প্রবলেম ইজ যে ডাক্তার চিকিৎসা করছে, নার্স ইয়ে করছে, কেয়ার, তারপরে একটা জায়গা আছে যেখানে একটা পেশেন্টকে টয়লেটে নিয়ে যেতে হবে। আমাকে একটা বলুন, আমাকে এই যে নার্সেস যারা পড়াশোনা করছে এই ধরনের আছে, যেমন আমার পিজি কোর্সের ছেলেরা আছে, আমার ডাক্তাররা আছে, ওরা সবচেয়ে বেশি ডিউটি করছে এখানে, জুনিয়র ডাক্তাররা বেশি ডিউটি করছে। ভেতরে তো এরাই মোটামুটি ঘুরে গেলে, আর স্পেশালিস্টরা তো সময়ে সময়ে যায়। তো এখানে যে নার্সের যে কোর্সগুলি হচ্ছে, এখানে তো তাদের সব কিছু শিখতে হবে না, সেখানে তো অ্যাটেন্ডেন্স কেনাতে থাকবে। বা জিবি হসপিটালে অনেক আছে যে আমি দেখেছি প্রেগনেন্ট লেডি বা অ্যাটেন্ডেন্স হিসাবে জিবি হাসপাতালে অ্যালাউ করা আছে এদের। না না, এটা এলাও স্পেশাল হ্যাঁ, এরা পারে। এরা কোথায়, এদের সংখ্যাটা কোথায়? ওরা আছে, ওরা তো এখন তো পেশেন্ট নেই, ওদের ডিউটি কম, তাদেরকে অ্যাডমিট করা যায়। मोर देन 400 আছে। 400 তাদেরকে admit इनको करो। आइडेंटिफाई करो, बुलाओ उनको, बातचीत करो, আমরা ওদের সঙ্গে যারা এগ্রিড তাদেরকে দিয়ে ফটাফট, কারণ এরা তো জিবি হসপিটালে বোঝে, জানে, প্লাস ওরা জানে সেবাটা, জানে সেবাটা জানে।
এদেরকে যে পয়সা দেওয়ার জন্য ব্যবস্থা করে দেবো। আমরা 25 জন অলরেডি নিয়েছি, আরো 25 জন আজকে কালকের মধ্যে ছাড়বেন। তাদেরকে ডিস্ট্রিক্টেও কিছু পাঠাইতে লাগবে। আমাদের জিবি হাসপাতালে কোভিড হাসপাতালের জন্য স্যার 25 জন আমরা সিভিল লিগে হয়তো না, এটা অনেক বেশি লাগবে। বেশি লাগবে। 400 মতো পেশেন্ট আস্তে আস্তে স্যার উই হ্যাভ টু আমি অলরেডি 50 জনের অ্যাপ্রুভাল 50 জন মিনিমাম 50 জন মিনিমাম আপনি 50 নিয়ে আমাদের। আরো যত তাড়াতাড়ি হয় এবং আর তারপরে নিয়ে রিপোর্টিং দেখতে হবে যে আমি দেখছি কিন্তু কালকে না আপনি বললেন না 10টার সময় দেওয়ার জন্য, আমি 9:50 দিয়েছি। তো আমি আমার যেটা কথা হলো যে অ্যাটেন্ডেন্স গুলো দেখতে হবে, কেউ ক্যামেরাতে দেখবে যে অ্যাটেন্ডেন্স টাকা পাঠিয়েছি ফাইন্যান্স 3 মাসের টাকা দেওয়া হয়েছে। স্যালারি পাইনি স্যার, কন্ট্রাকচুয়ালও যারা ছিল মেডিকেল অফিসার যারা কন্ট্রাক্টর হচ্ছে তারা অনেকে স্যালারি পাচ্ছে না, ছেড়ে দিচ্ছে। ওই দিন রাজেশ দেববর্মা বলছিল যে ডাক্তাররা একটা প্রেসক্রাইব করে পাঠিয়েছে ওই যে 2টা মেডিসিনের জন্য, তো 7 দিন পরে সেটা 7 দিন যাবৎ পড়েছিল এমএস এর কাছে। ওই দিনে বলেছে ইমিডিয়েট পাঠিয়ে দিতে, তা আপনার কাছে পাঠিয়ে দিলে জানি না। তখন বলেছে দিল্লি থেকে নিয়ে আসা হবে। আমি ওনাকে জিজ্ঞাসা করি দিল্লি থেকে চলে আসবে। পরে যখন আমি জিজ্ঞাসা করলাম এই ওষুধ এসছে কিনা, তো এখন বলছেন এই গুয়াহাটিতে ওষুধ পড়ছে। ভাইয়া গুয়াহাটি হোকে দিল্লি ফেলা ইতনা ঘুম ঘুম के क्यों आ रहा है, এখনো পৌঁছেনি। দিল্লি থেকে তো ফ্লাইটে চলে আসে হবে तो क्यों। এই যে প্রসেসিং টাইমে मैंने फाइल मंगाया था उनसे, देखा উনি তো আপনাদের কাছ থেকে হয়তো পেয়েছেন। আমাকে বলা হয়েছে দিল্লি থেকে ফ্লাইটে চলে আসবে স্যার, ইমার্জেন্সি মেডিসিন পারচেজ করার জন্য কমিটি আছে, ব্যবস্থা আছে। এপিডেমিক ডিজিজ অ্যাক্টে সেন্ট্রাল গভর্নমেন্টের 27 তারিখের যে একটা রেজুলেশন আছে এনএচএমকে দিয়েছিল, আমি দেখেছি। তো দেখে আমি যখন বললাম বলে উইদিন 2 days 3 days যাতে সেম ডেতে চলে আসে, কিন্তু আসলে আসছে আজকে বা কালকে। আমাদের এটা ডিপিসি হয়েছে 28 তারিখে স্যার। আমরা 28 তারিখে আপনার অ্যাপ্রুভাল নেওয়ার পরে আমরা 28 তারিখে সাপ্লাই অর্ডার দিয়েছি স্যার। তো আমার সাথে কথা হয়েছে ওদের সিপ্লার যে সাপ্লাই মানে বোম্বেতে, তো 28 তারিখে পাওয়ার পর 29 তারিখ সানডে, ওরা 30 31 1 তারিখ কালকে ইয়ে করেছিল। আমরা কথা বলি স্যার, ওটা সারা ইন্ডিয়ার জন্য স্যার স্টক কোথা থেকে আসে? পুনে থেকে। তো পুনে থেকে আসলো, পুনে থেকে যতটা আমি বুঝি যদি বায়ার পাঠিয়ে দেয় কার্গোতে, তো পুনে থেকে সিধা চলে আসবে কলকাতা, কলকাতা থেকে চলে আসবে। তো ওই কোম্পানিকে ইমার্জেন্সি ওষুধের জন্য তো এই প্রসেসে না যাওয়া, ওদের সঙ্গে কথা বলা উচিত ছিল। যেই কনসার্ন ওই পুনে থেকে ডাইরেক্ট পাঠিয়ে দিলে দিল্লি পাঠিয়ে দিলে, আমি তো এটা বলেছিলাম ওনাকে যে দিল্লি পাঠিয়ে দিলে ত্রিপুরা ভবন থেকে চৈতন্য মূর্তি উঠায়। আগে আমি এমনই করেছি, এমন তো হয়েছে প্রচুর। এনএচএমের সমস্ত জিনিস কেনা হয়েছে, সুভাষবাবু কেনা হয়েছে, ওর ত্রিপুরা ভবন থেকে চৈতন্য মূর্তি এরা বুকিং করে পাঠিয়ে দিয়েছে। পিপিএ কিট খেলা আছে প্রথম দিকে, পিপিএ কিট, স্যানিটাইজার ওখান থেকে আনিয়েছে ডাইরেক্ট। তো ওখান থেকে এখানে চলে আসলে একদিন মনে করেন সকালে ফ্লাইটে দিয়ে চলে আসে, আর বিকেলের ফ্লাইটে কলকাতা বা নেক্সট ডে ফ্লাইটে আসতে পারতো, 2 দিনে আসতে পারতো, 3 দিন আসতে পারতো। স্পেশালিটি হলো স্যার এটা কোল্ড চেইন মেইনটেইন করতে হবে স্যার, এটা সায়েন্টিফিক একটা কোল্ড চেইন মেনটেন করেই আমি ওষুধ এনেছি ইয়ে থেকে, দিল্লি থেকে। স্যার নেক্সট টাইম আমি তাহলে অভিজিৎ চৌধুরী ওনার সাথে কথা হ্যাঁ, আপনারা দেখুন ফলো করলে আপনারা। আমি বুঝি না কেন, আমি যখন কাজ করি অনেক সময় আমাকে বলে नियम प्रोटोकॉल হয় না। बोले सर उस दिन सीएस আমাকে বলছে 5 करोड़ के लिए आप फोन करेंगे, याद है? बोले सर मैं दे देता हूँ, फाइनेंस से दे दूँगा, आप 5 करोड़ के लिए फोन नहीं करेंगे। আমি 5 কোটি টাকা হোক 1 কোটি টাকার জন্য সেন্ট্রাল মিনিস্টারকে ফোন করে বসে লেটার যাওয়ার পর क्या मेरे पैसे दिए, क्या फर्क पड़ता যদি উঠে 3 বার ফোন করে দিই, 3 বার বলি, কি লাভ? লোকসান কিছু নেই, কিছু প্রোটোকল কোনো কিছু না। আগে আমার স্টেটের ডেভেলপমেন্ট আর জিবি হসপিটালের উন্নয়ন, মানুষের যাতে মুক্তি, আমি এতটা বুঝি। আগে থেকে এগুলো খেয়াল রাখবো যাতে না হয়। আরেকটা ইঞ্জেকশন দিয়েছে রেমডেসিভির, ওটা প্রসেসিং বোধহয় চলছে।
কি করা? স্যার ইমার্জেন্সি অলরেডি স্যার আমি 2 লাখ টাকা পর্যন্ত পারি স্যার ইমার্জেন্সি পারচেস কমিটি আমরা অলরেডি গুয়াহাটিতে অর্ডার দিয়ে দিয়েছি তো ওরা পাঠিয়ে দেবে স্যার क्या करा बताओ? एक और है सर 3 स्टेज है 20,000 तक এই 500 যে রয়েছে না, 500-র মধ্যে পুরো হিসাব করুন যে নর্মাল যে আমাদের হসপিটাল চালানোর জন্য কতটা দরকার। এখন তো পেশেন্ট অনেক কম আসছে, দেখছি একদম কম, না বললেই চলে। তো ওখানে তো ডিউটি কম হয়ে যাবে, যেমন পেশেন্টই কম। এটা তো আমি পুরো মার্চ থেকে দেখছি পেশেন্ট কম, 200 পেশেন্ট থাকে 200 তো তাহলে তো ওই জায়গাতে অত দরকার নেই। হয়তো ওই জায়গাতে অতটা নার্স ওইভাবে রেখে দিয়েছে, আমি জানি না ওখান থেকে শিফট করেছে কিনা। ওখান থেকে শিফট করা, ওইটা আমরা কথা বলে নেব। পুরোটা কথাবার্তা বলে মেট্রন আছে, আমরা বসে এগুলো শর্ট আউট করে হ্যাঁ। এখন একটা আরেকবার আমি যখন বললাম যে আরেকবার রিভিউ করা, আর ওখানে যদি 10 জন আমরা একসময় অর্থোপেডিক্স দিয়েছি, 10 জন নার্স সিস্টার দিতাম, তো সেখানে 2 জন দেবো, 8 জন বের করে আনবো। ওই জায়গাতে আমরা 15 দিন দিতাম, সেখানে 3 জন দেবো, 10 জনকে বের করে আনবো। স্পেশাল নেই, আমি এক্সাম্পল বলছি। তো এই কারণে একবার আপনার 502 জনের একটা এক্সারসাইজ করা, ডাক্তারবাবুদের সঙ্গে বসে নিজেদের মধ্যে 2 একজন আর যারা এই বিষয়ে আলোচনা করবে ডাক্তারদের মধ্যে আলোচনা করে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে একটা প্রপার শিডিউল তৈরি করা কোভিড কেয়ার সেন্টারের জন্য, হসপিটালের জন্য। আর ইন এডিশন যে যারা কেয়ার করার জন্য বাইরে থেকে যে বলছে 400 আছে, তার মধ্যে কতজন লাগবে, কিভাবে করবে, তো আপনারা বলুন, সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা করে দেবেন। একটা কথা বলছিলাম, আমাদের অনেক সময় পেশেন্টকে ট্রেস করা যায় না, মানে আইডেন্টিফিকেশন প্রবলেম। আমরা চাইছিলাম একটা পিআরও টাইপ এরকম, আমরা যদি ডাক্তার না, ওরা বাইরের লোক ওইভাবে টাইমলি যাবে, পেশেন্টটা কোথায় আছে, ওর কি প্রবলেম, এগুলো করতে গেলে ঠিক আছে, আমি দেবো, কিন্তু এগুলো করতে গেলে কিন্তু জানা লোক লাগবে। ধরুন ডিএইচএস থেকে কাউকে দেওয়া হবে, ডাক্তার না, ওনারা কাজ করবে, কোনো ফার্মাসিস্টের সব ডাক্তার দিতে হবে। ওভারঅল ফ্লোর ম্যানেজমেন্ট স্যার, রাউন্ড দ্য ক্লক, এটা হলো অনেক ভালো হবে স্যার। এই যে মানে আনআইডেন্টিফাইড যে সমস্যাগুলো স্যার আপনার কাছে ইনফরমেশন যাচ্ছে, দে ক্যান অ্যাড্রেস ইমিডিয়েটলি, দে ক্যান টেক আপ টু দ্য ডক্টর, নার্স, সঙ্গে সঙ্গে আচ্ছা। আগে শুনে নিই, कम और ज़्यादा वो फार्मासिस्ट का ही तो काम नहीं पूरा। हाँ, हमारे दे मेंटेनिंग द फार्मेसी सर, फार्मेसी एंड অ্যাসিস্ট্যান্ট হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর কতগুলি আছে, এদেরকে দিলে বেস্ট, এরা ম্যানেজ করতে পারে। আচ্ছা, তো আমাদের নেই, আমাদের শুধু NHM থেকে দিয়েছে, NHM আর আরেকজন মাত্র আছে, আমাদের নেই। NHM তো সব তারা কন্ট্রোল দিয়ে they will manage it. They are তারা ট্রেন স্যার, এই সাবজেক্টে ট্রেন, ম্যানেজমেন্টের ট্রেন। ভালো করবে এগুলো। জসওয়া আরেকটা সমস্যা স্যার, যে কোভিড কেয়ার ট্রিটমেন্ট সেন্টারে মেনলি অ্যানাস্থেসিওলজিস্ট অ্যান্ড মেডিসিন তারাই বেশি কাজ। তো ত্রিপুরা বিভিন্ন হাসপাতালে বিভিন্ন অ্যানাস্থেসিওলজিস্ট এবং মেডিসিন খরচ রয়ে গেছে, তার এত প্রেশার ওইসব হাসপাতাল থেকে যদি রোটেশনটা এখানে আনা যায় তাহলে অনেকটা ওটা তো বলেছে, কিন্তু ওটা দেখতে হবে, কারণ অনেক সময় হয় না, হঠাৎ করে সার্জারি হচ্ছে অনেকে যেন। डॉक्टर ये बताइए जब नॉर्मल टाइम में गिवन में 800 पेशेंट का केयर तो 2-250 उसके बाद भी जीवी का सिस्टम में इसका केयर नहीं कर पा रहा তো মেরা বাত বলি তেমনি স্যার অবস্টেটিক্সেরও একজন পাইছি আজকের দিন। আর এখন স্যার বাইরের থেকে আনা যায় তখনই যখন নাকি তাদের কাছ থেকে প্রপোজাল আসবো যে এদেরকে কোভিড ডিউটি, অনেকেই আছে 60+ বা 55+, তাদেরকে কোভিড ডিউটিতে দেওয়া হইতেছে, তাদেরকে পাঠাইয়া আমি ইয়ং ডাক্তারদেরকে আনতে পারি, কিন্তু এই প্রপোজাল হ্যাজ টু কাম ফ্রম জিবিতে মনে করুন যে যারা এইজেড যারা মেডিসিন স্পেশালিস্ট, এই প্রপোজাল যদি আসে তাহলে আমি খালি একদম সমস্যা হয়ে যাবে। कोविड यहाँ हो रहा है, नॉन कोविड से डिस्टेंस मेंटेन करके ये बहुत जरूरी है। यहाँ पर तो कोविड नॉन कोविड बहुत हो रहा नॉन कोविड काफी कम है। है, स्टिल वी आर गिविंग द सपोर्ट ऑफ गवर्नमेंट, बट नॉन कोविड वो दूसरी जगह शिफ्ट होता है। ডিস্ট্রিক্টগুলিতেও সমস্যা হইতে আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কোভিড কেয়ার সেন্টার আছে, ডাক্তাররাও এফেক্টেড হইতে আছে, কেউ কোয়ারেন্টাইনে যাইতে আছে। ইট ইজ নট দ্যাট ডিস্ট্রিক্টস আর ফ্রি, ডিস্ট্রিক্টস অলসো হ্যাভ হিউজ প্রবলেম লাইক ইউ পিপল।
প্রায়োরিটি জিবি সবসময় ছিল, এখনো আছে, বাট ইট ডাজন্ট মিন দ্যাট ডিস্ট্রিক্ট শুড বি অ্যাবান্ডন। খালি হয়ে গেছে। খালি হয়েছে না? মেডিসিন অনলি মেডিসিন অনলি ঠিক হয়ে যেত। सेकंड फ्लोर का एक्सेप्ट बान हुआ, बाकी हमारा कंप्लीट हो गया 24 का। इसको काम करो, खत्म करो, gradually finish by next ground floor करते हैं। next Sunday को कत तारीख? 6 तारीख से कंप्लीट हो जाए। 6 तारीख में देखने के लिए आऊँगा। सर और दो तीनটা জিনিস ग्राउंड फ्लोर से लाइटेर ব্যাপার, অক্সিজেন সাপ্লাই, পাইপলাইন। ग्राउंड फ्लोर ग्राउंड फ्लोर में वी गॉट ओनली प्लास्टिक सर्जरी हुआ, तो फ्लोर क्लीनिंग जो है वो तो शिफ्ट होने के बाद ही ओनली प्लास्टिक सर्जरी और फिनिश बाय না এটা সম্বন্ধে স্যার আমার একটা কথা আছে। ওইখানে প্লাস্টিক সার্জারি ওয়ার্ড ইজ মানে উই হ্যাভ ডিসাইডেড টু প্রোভাইড দ্য রেডিওলজিক্যাল সার্ভিসেস। উই হ্যাভ আইডেন্টিফাইড দ্য সিটি স্ক্যান রুম and X-ray room and sonography room. We have suggested some modification of these rooms, but the executive engineer has given letter to the MS that it could not be modified. As per ARB guidelines, we have to modify for these rooms. These are the guidelines of the ARB. मीटिंग में हुआ था हमारा अर्जेंटली फॉर कोविड पेशेंट एकोमोडेशन के लिए एग्जिस्टिंग जो फैसिलिटी है उसको जस्ट मेंटेनेंस करके अकॉर्डिंगली है। नाउ दे वांटिंग फॉर रीमॉडलिंग एंड रीकंस्ट्रक्शन ऑफ Actually, the walls should be 10-inch wall, every wall, as per ARB guidelines. And that there should not be any window. Window should be above 6 feet. वहाँ अभी वो मशीनें हैं ना, अभी कोई मशीनें नहीं है, वहाँ नई मशीन आएगी। नई मशीन है। कहाँ से आएगा नया मशीन? another problem is प्रोक्यूर that करना पड़ेगा सर, प्रोक्यूर करना पड़ेगा। जब प्रोक्योर होगा तब की बात तब नहीं। अभी तो इमीडिएट क्राइसिस हैंडल करते हैं। अभी जो कर जैसे है उन्होंने वो बोला मैंने एकदम परमानेंट छोटा तो पड़े ठीक है, कोई बात नहीं, कोई बात नहीं है। বুঝে গেছি আমি ফিউচার প্ল্যানিং এর জন্য কমিটি হয়ে গেলে रेडियोलॉजिकल सर्विस नॉट बी प्रोवाइडेड। एक्सरे छाड़ा एक्सरे जो इसको मान के चलो आप बात के जैसे लोग को बाद में देखेंगे वो सब ये तो लगता है रेडियोलॉजी का डिपार्टमेंट पहले नहीं हो तो কোনো পেশেন্ট আসলো দরকার এক্সরে করার জন্য তার ব্যবস্থাটা কি কোথায় করবেন? আবার নিয়ে যেতে হবে এখানে, আর এখন তো এখানে নেই, নিয়ে যেতে হবে ক্যান্সারে। ये पॉइंट से ही हाँ এটা পয়েন্ট। তো ये আমি সিরিয়াস পেশেন্ট এখানে রাখবো, একটা এক্সরে করতে পারবো না এখানে। আরেকটা পয়েন্ট আছে স্যার, এখন এর প্রেজেন্ট আমরা কোভিড ওয়ার্ডে এক্সরে সার্ভিস দেওয়া ডিফিকাল্ট হয়ে গেছে। কারণ যখন আমরা শুরু করেছিলাম ইন দ্য মান্থ অফ মার্চ, উই হ্যাভ ডিসাইডেড যে ওয়ান AICU should be there should be one X-ray machine and we will cover the only the 20 patients. এখন তো 250টা পেশেন্ট হয়ে যায়, আর ওইখানটায় এসি নেই। ডিজিটাল মোবাইল এক্সরে মেশিন ফ্রিকুয়েন্টলি ব্রেকডাউন, এখনও ব্রেকডাউন হয়ে রয়েছে। ক্যামেরা 3 টাইমস ক্যামেরা রিপেয়ার করেছে কোম্পানি, কিন্তু এখন আবার একটা পার্টস লাগছে। ওরা বলছে সার্ভিস রিপোর্টে যে দেয়ার ইজ নো এসি মেশিন, দ্যাটস ওয়াই দেয়ার ইজ এ ফ্রিকুয়েন্ট। কেন এস্টিমেশন নেই? কোনো রেডিওলজির মধ্যে এস্টিমেশন থাকে? রেডিওলজি না স্যার, এটা ওয়ার্ডের ভিতরে। তখন যখন খোলা হয়েছিল তখন এয়ার কন্ডিশনিং ছিল, কিন্তু PWD বা আমাদের যারা এক্সপার্টস কোভিড কমিটি বললো যে এসি চালানো যাবে না, এসি
চালালে ভাইরাস মানে চাপ করবে, তার জন্য বন্ধ ভাইরাস করা কোথায়? মানে কোভিড সেন্টারে সেন্ট্রাল এসি এই জন্য সেন্ট্রাল এসি। ভাইরাস তো রিয়া সেন্ট্রাল এসি সিমিলার, কারণ এটা এদিক থেকে সেদিকে স্যার সব তো কোভিড ওইটা HEPA ফিল্টার নেই স্যার। ওইটা হ্যাপা ফিল্টার নেই স্যার, যার ফলে যেখানে স্টেরাইল জোন, যেখানে স্যার মেডিকেল টিম থাকে ওইখানেও স্প্রেডের পসিবিলিটি, এই জন্য এটা কেটে রাখা হয়েছে। এই তো গড়বড় করে দিয়ে ওদের ওখানে ডাক্তারদের এখানে যদি এসি কম থাকে, এখন তো এমনিতে তো দরকার পড়ে না এসি, কোনো অসুবিধা নেই। এদের কাছে থাকো স্প্লিট এসি তো লাগানো যেতে পারে। আমরা বুঝে গেছি, ডাক্তাররা যেখানে বসে সেখানেও ও এসি সেন্ট্রালাইজ এসি, তো ওই এসি ওখান থেকে হাওয়া বের করে যাই হবে, ডাক্তাররা যখন টিকিট খুলে নিল যাই বললো তাদের অসুবিধা হতে পারে, তার জন্য বন্ধ করে দিয়েছে। তো ডাক্তারদের এখানে এসি না থাকলে থাকলো, এখানে বন্ধ করে রাখো, ফ্যান লাগিয়ে দেবো, কি অসুবিধা? ম্যাক্সিমাম রোগী 200-250 রোগী, তাদের জন্য থাকুক না। না স্যার, কোথাও নেই। কোভিড ওয়ার্ডে এসি নেই, ডাক্তাররা যেখানে গ্রিন জোনে বসে ওইখানেও আচ্ছা, সবটাই কেটে রেখেছে। সবটাই কাটা আছে। তো কেন কাটলো? এটা স্যার সিস্টেমটাই এরকম, মানে এটা স্যার হ্যাপা ফিল্টার থাকে, যেখানে ভাইরাসটা ফিল্টার করা যায়, এখানে স্যার হ্যাপা ফিল্টার নেই, যার ফলে ওপেন টাপ লাগানি থাকতে পিডব্লিউডিসিপি বাদ হয়, এমএনডিসিপি বাদ হয়, পিডব্লিউডি মেকানিক্যাল কন্ট্রোল। এলএনজি ইঞ্জিনিয়ার কে দেখে এসি এসি চালু থাকলে আপনি ভুল করেছিলেন যে এটা এসিটা বন্ধ করে দেওয়ার জন্য, মানে NTS2 যখন ফার্স্ট রিপোর্টটা এসেছিল যে আপনাকে নাকি সেক্রেটারি ফোন করেছে, তখন আপনি আমাকে বলেছিলেন জামানাটা এসিতে হয় না কোভিড, ঠিক আছে, তখন যখন চালু বলে যে আমরা আবার চালু করে দেবো, উই হ্যাভ নো প্রবলেম, গ্যাস হলো এসিতে কি হবে? ইউ ডিসাইড। প্রথমবার এসে আমি যখন প্রথম মিটিং করেছিলাম, আমার খেয়াল আছে যে যখন লকডাউনে তখন এসি বন্ধ বলে, কেন স্যার এসিতে তো হবে, তারপরে তো সব কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে, কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। এখন করোনা না জিজ্ঞাসা করে আসে, আগে জিজ্ঞাসা করে আসতো, আগে আমরা কার সঙ্গে পড়েছে কে পড়েছে সব বের করতাম। আমি দেখলাম তো এখন আমার কাছে ওই সুধাংশু আমাদের এমএলএ এসছে, তো এসে আমার কাছেও কালকে পরশুদিন বসে গেল, তারপরে বসন্তের কাছে গেল, সঞ্জয়কে আমাকে চেক করছে, এখন তো বলে লাভ নেই, আরেকটা ইস্যু আছে আমাদের যে মানে কিন্তু এগুলো রিপোর্ট করা আমার কাছে। আরেকটা ইস্যু আছে যে কোভিড পেশেন্টদের জন্য 1 এক্সরে অ্যান্ড সিটি স্ক্যান ইজ ম্যান্ডেটরি, সিটি স্ক্যান করাতে হয় মাঝে মধ্যে, কিন্তু এট প্রেজেন্ট দুটো সিটি স্ক্যানেই আমাদের আউট অফ অর্ডার আছে। একটা সিটি স্ক্যান না স্যার শুনুন, মানে 128 স্লাইস সিটি স্ক্যানের যেটা সেটা রিপেয়ার হয়ে যাবে, দ্য টিউব ইজ কামিং টুডে ফ্রম দ্য কলকাতা, কিন্তু আরেকটা সিটি স্ক্যান মেশিন আছে স্ট্যান্ড বাই 16 স্লাইস, সেটার পেমেন্ট 2018-19 এর বাকি আছে, দে উইল নট প্রোভাইড। কত টাকা? 19 লাখ। PMC পেমেন্ট ইজ পেন্ডিং। কেন দেয়নি? জয়েন্ট সেক্রেটারি ক্যান টেল কেন দেয়নি? কে তার জন্য রেসপন্সিবিলিটি নেবে? 2018-19 কে এর রেসপন্সিবিলিটি নেবে? এখন নিউজ পেপারে উঠাবে, এখান থেকে খবর যাবে নিউজ পেপারে উঠাবে। बिल कहाँ आता है? बिल कहाँ? बिल कब दिया, किसको दिया, कब दिया, कहाँ पेमेंट क्यों नहीं हुआ? इसका कुछ सर्टिफिकेशन का प्रॉब्लम था, ये तो बहुत मैंने आपको कुछ कागज दिया, दिव्य हॉस्पिटल फाइल चलता वो जो फोटोकॉपी दिया था, उसको आप देखिए, जैसे चलता 2018 में फाइल चला, बंद हो गया, अभी जो 20 में जाके चली दिया था। इस तरीके से इतने दिन 2 साल पहले लिखा हुआ है, तो ऊपर क्यों नहीं? তো ডিপার্টমেন্ট করেছিল না, ডিপার্টমেন্টে ফেলে রেখে দিয়েছে। এখন দেখি যে পেয়েছে সাম के যার কারেক্ট সিগনেচার देखा ফাইল फाइल स्टेज हो गया, 2 বছর যাবে। उसको पेमेंट कहाँ रुका है, किसके कारण से पेमेंट को दिलवाई, पेमेंट আপনি এই করে পেমেন্ট দিয়ে তারপর ওদেরকে ডাকা, ঠিক আছে? আর পেমেন্ট কার জন্য এতদিন যাবত রুকেছে, इसको भी मैंने निकाल के लाई है, कौन है
किसके कारण से স্যার আমি তো এটা দেখেছিলাম, এটা অ্যাকচুয়ালি একটা সার্টিফিকেশনের বিশেষত জিবি হসপিটাল ত্রিপুরার মূল হসপিটাল যতগুলো কোভিড-19 পেশেন্ট সিরিয়াস পেশেন্ট জিবিতে রেফার হয় তার সঙ্গে সঙ্গে আপনারা সবাই অবগত আছেন এএমসিতে মানে আগরতলা খুদ আগরতলা শহরের মধ্যে কোভিড-19 পজিটিভের সংখ্যা বড় মাত্রায় বেড়েছে। তো তার জন্য জিবি হসপিটালের উপর লোড অনেক বেড়ে গেছে, যাতে অসুবিধা না হয়। যেই অসুবিধাগুলো মাঝখানে আমরা ফিল করেছি সেগুলো সুচারুরূপে সম্পন্ন করা যায়, তার জন্য আজকে বিস্তারিত আলোচনা হয়েছে, সব ব্যবস্থা করার বন্দোবস্ত করা হয়েছে। আমি আশা করি আগামী দিন থেকে জিবি হসপিটালে কোনো ধরনের অসুবিধা হবে না, সেটা অ্যাডমিনিস্ট্রেশনে হোক আর ম্যানেজমেন্ট হোক, ডাক্তারের সমস্ত বিষয় হোক, নার্সের ব্যবস্থা হোক আর ওষুধপত্রের ব্যবস্থা হোক, সবগুলো সুচারুরূপে বিস্তারিত আলোচনা করা হয়েছে, সবগুলো সমাধান করা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে জনতাকেও আপিল করব যে আপনারা সাবধানে থাকুন, অতি উৎসাহিত হয়ে জিবি হসপিটালে ভিড় না করা, যাদের দরকার এরাই আসুক। এসিমটোমেটিক যারা রয়েছেন এরা যাতে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থাকেন, তাদের ব্যবস্থা, এই সবগুলো বিস্তারিত আলোচনা আমি আশা করি তাতে ত্রিপুরাবাসীর লাভ হবে এবং জিবি হসপিটালে ডাক্তার থেকে নিয়ে যে সাফাই কর্মচারী আছেন তাদেরও লাভ। ডাক্তাররা বিশেষ কিছু মানে সাজেশন রাখেছে কি আজকের এই মিটিংয়ে? হ্যাঁ, কিছু সাজেশন দুর্গাপূজার বিষয়ে ওনাদের কিছুটা সাজেশন ছিল, সেটা আমি ক্যাবিনেটে আলোচনা করব, কীভাবে হবে, কী করা উচিত, তারপর ভিড়ভাট্টাগুলো কীভাবে কম করা উচিত, লকডাউনের বিষয়ে আলোচনা কী করা উচিত, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। কারণ এক্সপার্ট এনারাই ওনাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা সিদ্ধান্ত নেওয়ার আগে যারা এক্সপার্ট, যারা সিচুয়েশনটা বোঝেন, জানেন, তাদের অ্যাসেসমেন্ট নিয়ে কাজ করাটা সঠিক হবে, তার জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা। ক্রমশই রুগী বাড়ছে, মানে বেড সংখ্যা কি বাড়ানোর কোনো ব্যবস্থা রয়েছে? বাড়ানো হয়েছে অলরেডি, জয়ন্তী ব্লক তৈরি হয়ে যাচ্ছে, NTH 1 এর শিফটিং 120 বেড, 110 বেড আছে, সেটা অলরেডি 16টা পেশেন্ট আইসিইউতে শিফটিং হয়ে গেছে, এখনও কন্টিনিউয়াস শিফটিং চলছে। ওর যেখানে জিবিতে 110 বেড ছিল তার মধ্যে পেশেন্টরা আমি নিজে দেখেছি বলপূর্বক না আমরা জিবিতেই থাকবো, বাইরে যাবো, এই সিমটমটি যেতে চায় না, বল করে জোর করে তো কাউকে উঠানো যায় না, তো নিচে গিয়ে শুয়ে যাচ্ছে। তবু নিচে ম্যাট্রেস দেওয়ার ব্যবস্থা আমি খুব লক্ষ্য করেছি, 3 দিন আগে যে ছিল তো অনেক মোর দেন বেটার হয়েছে। সাফ সাফাই বাকি সব কিছু আজকে ব্যবস্থিত করে দেওয়া হয়েছে। আর আপনি বলুন না, 110-এর ক্যাপাসিটি, সেখানে যদি 250 লোক চলে যায় তো কীভাবে করবে? তার বাথরুমের ক্যাপাসিটি তো 100 জন হিসাবেই তো করা হয়েছে সবগুলো, এই একটা সমস্যা। কিন্তু আমি আপনাদের মাধ্যমে এটাও আপিল করবো, আগরতলা যারা পেশেন্ট প্রাইভেট গাড়িতে চলে আসে, এসে সিধা জিবিতে ঢুকে যায়, এই সিমটমেটি ভগষ্টমী চলে যাও, ওখানেও বেড রয়েছে, সেখানে 20টা মাইল্ড সিমটোমেটিক পেশেন্টের জন্য ব্যবস্থা রয়েছে, হাফানিয়াতেও রয়েছে। তো ওখানে চলে যাওয়া, শুধু জিবিতে আসে ভিড় না করা, কারণ জিবি একমাত্র এখানে সমাধান নয়, সিরিয়াস পেশেন্টের জন্য। সর্বশেষ রাজ্যবাসী এবং আগরতলা শহরের বাসীর উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? আগরতলাবাসী এবং রাজ্যবাসীর উদ্দেশ্যে এটাই যে সরকার আপনাদের সঙ্গে রয়েছে, সমস্ত ব্যবস্থা এখানে রয়েছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু ভিড় ভাট্টা না করার, অযথা যাতে বাজারগুলোতে না যাওয়া, এটাই। স্কুল বন্ধ করে রেখেছি, ইনস্টিটিউশন বন্ধ করে রেখেছি, অথচ স্কুলের মধ্যে ভিড় হলে এখন যদি বলে স্কুল খুলে দেবো বাচ্চাকে, তো বলে না দেবো না, অন্যায় করেছে। আরে আপনারা কেন করছেন? বারবার বলছি, বাজারে কেন যাচ্ছেন, ভিড় কেন করছেন? সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, শুনতেই চাইছে না। আমি আপনাদের মাধ্যমে এটাই বলবো যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন। যখন আপনি আপনার পরিবারের বিষয়ে সচেতন না, সরকার কীভাবে করবে? সরকার তো আপনাকে দিশা নির্দেশিকা দিতে পারে, কারণ গণতান্ত্রিক দেশ, আপনার বাঁচার অধিকার আছে, বলার অধিকার আছে, শোনার অধিকার আছে। কিন্তু আপনার বাঁচার অধিকার অন্যের বাঁচার অধিকার যাতে কেড়ে না নেয়, সেটা আপনার নৈতিক অধিকার, সেই দিকে আমরা নজর রাখতে সব কিছু সমাধান। থ্যাংক ইউ।